রাষ্ট্রধর্ম হওয়ার আগে দেশে ইসলাম ছিল না, এখন থেকে ভালো ছিল। কারণ রাষ্ট্রধর্মের পরে যে যে এইটা প্রবর্তন করেছিলেন তার সময় যে ঘুষ, দুর্নীতি, ইসলামিক, ইসলামের তো অন্তর্গত কতগুলি মূল্যবোধ আছে। এক নম্বর সুন্দর মূল্যবোধ হচ্ছে সমতা, ইনহেরেন্ট ইকুয়ালিটি অফ ইসলাম, যেটা দেখে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ অস্ত্র ছাড়া মুসলমান হয়েছিল। এই সৌন্দর্য ধর্মের, এটাকে এরশাদ সাহেব যখন রাষ্ট্রধর্ম করে এটা প্রতিষ্ঠার জন্য করেছিল, আপনারা বিশ্বাস করেন? আপনি রাষ্ট্রধর্ম, লজ্জা পাবার কিছু নাই। জানাল সাহেব এরা যদি বন্দুক টন্দুক নিয়ে সারাদিন যদি বলে যে 70 বছর বয়সে যেটা সেন্সিটিভ, এটা আলাপ করা যাবে না, এটা আলাপ করতে হবে। এটার সাথে বহু মানুষের অধিকার প্রশ্ন জড়িত। পৃথিবীতে মেজরিটির প্রোটেকশন লাগে। এই দেশের বিপুল অধিকাংশ মানুষ মুসলমান। রাষ্ট্রধর্ম হওয়ার আগে দেশে ইসলাম ছিল না, এখন থেকে ভালো ছিল। কারণ রাষ্ট্রধর্মের পরে যে যে এইটা প্রবর্তন করেছিলেন তার সময় যে ঘুষ, দুর্নীতি, ইসলামিক, ইসলামের তো অন্তর্গত কতগুলি মূল্যবোধ আছে। এক নম্বর সুন্দর মূল্যবোধ হচ্ছে একতা, কি বলছে যে সমতা, ইনহেরেন্ট ইকুয়ালিটি অফ ইসলাম, যেটা দেখে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ অস্ত্র ছাড়া মুসলমান হয়েছিল। এই সৌন্দর্য ধর্মের, এটাকে এরশাদ সাহেব যখন রাষ্ট্রধর্ম করে এটা প্রতিষ্ঠার জন্য করেছিল, আপনারা বিশ্বাস করেন? সেই সময়কার আন্দোলনে আমি একজন কর্মী ছিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সে পপুলিজমকে ব্যবহার করে, কারণ তার বিরুদ্ধে সমস্ত সামাজিক রাজনৈতিক শক্তি ছিল, এই ধর্মকে ব্যবহার করে আপনার রাজত্ব করতে চাইছে। তো রাষ্ট্রের আবার ধর্ম থাকে, রাষ্ট্র কি মসজিদে যায়, মন্দিরে যায়? I mean, this stupidity, simply common sense. ইসলাম এরশাদের আগেও ছিল এই অঞ্চলে, তার প্রগতিশীল একটা রোল এখানে ছিল, ভবিষ্যতেও থাকবে। যদি যে কোনো ধর্মের, যেটা 1500 বছর, 2000 বছর, 5000 বছর ধরে মানুষের জনগণের মধ্যে টিকে থাকে, তার নিশ্চয়ই কতগুলি ইনহেরেন্ট শক্তি থাকে, অন্তর্গত শক্তি। সেই শক্তি আপনি ইচ্ছা করলেও বন্ধ করতে পারবেন না। তা আপনি যেই মুহূর্তে মেজরিটি রিলিজিয়ন, যারা মেজরিটি সম্প্রদায়ের রিলিজিয়নকে রাষ্ট্রের ধর্ম হিসেবে অন্তর্ভুক্ত করেন, তার মানে অন্যদেরকে আপনি আদারিং করেন, তার অপর, তাকে আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক অধঃপতিত করেন। বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্নে তার জন্য স্বাধীনতার সংগ্রামে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান একসাথে যুদ্ধ করে নাই। যার যেটুকু সাইজ সেই অনুযায়ী প্রপোর্শনলি করেছে। আপনি বাঙালি, মুসলমান বেশি বেশি করে করেছেন, তা আপনি এমনি মেজরিটি আছেন। সাম্প্রদায়িকতার কতগুলি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ আছে। একটা হচ্ছে যে মাইনরিটি জনগোষ্ঠী, সেইটা আপনার জাতিগত হোক কিংবা ধর্মগত হোক, তারা যে সাম্প্রদায়িকতা দেখায় সংঘবদ্ধ থেকে, এইটাকে ঠিক সাম্প্রদায়িকতা বলে না। এটা যে মেজরিটির ভয়ে তার প্রতিক্রিয়া। পৃথিবীর সমস্ত দেশে কেন মাইনরিটি কমিউনিটি সংঘবদ্ধ থাকে, যে ডিফেন্সিভ থাকে? কারণ মেজরিটি তার প্রেজেন্স, হেজিমনিক প্রেজেন্স, একটা আধিপত্যবাদী প্রেজেন্স এমনি থাকে। তা আপনার যদি ধর্মটা আপনি যদি সত্যিকার অর্থে বিশ্বাস করেন, সেইটা বাঁচিয়ে রাখবার জন্যে আবার রাষ্ট্রের মধ্যে, দলিলের মধ্যে রাখতে হবে। সেই দলিল নিয়ে ওথ নেবেন, যে সত্য কথা বলবো, সেই ওথ আপনি মানবেন না, ঘুষ খাবেন, দুর্নীতি করবেন। এটা ধর্মেরও খারাপ, রাষ্ট্রেরও খারাপ। এটা কমন সেন্স। অথচ এটা করবার মধ্য দিয়ে আমরা আমাদের জনগোষ্ঠীর একটা 10, 12 বা 13% মানুষকে আদারিং করছি, অপর করছি। এবং আজকে নানান জায়গায় যে এই দেশের বিরুদ্ধে মাইনরিটি রিপ্রেশনের অভিযোগ আছে, তার একটা তো এইটা। আপনি কনস্টিটিউশনালি এগুলি বিশ্বাস করেন। আপনি যদি একটা সত্যিকার অর্থে সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চান, তাহলে সাহস করে ঝুঁকি নিয়ে বলতে হবে যে ধর্ম ভালো জিনিস, যিনি বিশ্বাস করেন তার জন্যে এটা থাকবে। কিন্তু সাংবিধানিকভাবে একটা পার্টিকুলার জনগোষ্ঠীর, বিশেষত মেজরিটি জনগোষ্ঠীর রাষ্ট্র ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া কিংবা এটাকে চাপিয়ে দেওয়া, এটা গণতান্ত্রিক হতে পারে না। আরেকটা জিনিস হচ্ছে যে কনস্টিটিউশনটা লিখবেন কীভাবে?
এই পরিবর্তনগুলি কোন পদ্ধতিতে অ্যাকোমোডেট করবে এটা নিয়ে একটা বিতর্ক আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এই আওয়ামী লীগ যে সমস্ত সবচেয়ে ভণ্ড অপকর্মগুলি করেছে তার মধ্যে একটা হচ্ছে একসময় গণভোটের বিধানটা পাল্টে দিয়েছে। গণভোটের ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ কেন? একটা এখানে সব ইন্টারলাক চলছে আর কোনো ব্যবসায়ী দেখা যাচ্ছে না, তাহলে বোঝাইতে সুবিধা হইতো। একটা কোম্পানি যখন করে, পাবলিক লিমিটেড কোম্পানি, তার একটা মেমোরেন্ডাম থাকে, আর্টিকেলস অফ মেমোরেন্ডাম। সেইটার মধ্যে কি থাকে? এই কোম্পানি চালানোর জন্য একটা বোর্ড থাকবে, ডিরেক্টর্স, বোর্ড অফ ডিরেক্টর্স, এবং তাই সে কিন্তু চালাবে এই সংবিধান বা ওই যে মেমোরেন্ডাম যেটা আর্টিকেলসে ওইটা অনুযায়ী, ওইটাই তার সংবিধান। ওইটা যদি বদলাতে হয় তাকে কী করতে হবে? এজিএম করতে হয়। ওইটা কিন্তু বোর্ড অফ ডিরেক্টর্স তার মেমোরেন্ডাম বদলাতে পারে না। ওইখানে যদি আরও শেয়ার হোল্ডার থাকে 100 জন, 100 জনের মিটিং করে তারপরে বদলাতে। এই দেশের এই আইন নেই, পাবলিক লিমিটেড কোম্পানি। এটা কোম্পানির নিয়ম বদলাতে এজিএম লাগে, আর সংবিধান বদলাতে আপনার এজিএম লাগবে না। পিপুলের এজিএম ইজ গণভোট। লক্ষ্য করুন, যিনি আইন প্রণয়ন করবেন তিনি, তার হাতেই যদি আইন মানে বদলানোর ক্ষমতা থাকে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইজ এ ক্লিয়ার কেস অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তাহলে পার্লামেন্ট কাজ করে একটা সংবিধানের অধীনে আইন প্রণয়ন করে। সেই সংবিধান সে কীভাবে বানাবে? কেন তাকে অধিকার দেওয়া হবে? পার্লামেন্ট কি, আমি কি এম আই রাইট? পার্লামেন্ট আইন তৈরি করে সংবিধানের অধীনে, সংবিধানের বাইরে সে যেতে পারবে না। তো সেইটা যদি তার হাতে বদলানোর ক্ষমতা থাকে, হইল? এ কারণেই আপনার ধ্রুপদী গণতান্ত্রিক বিকাশ যখন হচ্ছিল, ফেডারালিজমের বিরুদ্ধে ইউরোপ আমেরিকায় লড়াইগুলো যখন চলছিল, আপনার আমেরিকান কনস্টিটিউশন ফিলাডেলফিয়া যেটা শুরু হয়, 6 জন করে প্রতিনিধি নিয়েছিল। ওরা পার্লামেন্টের মেম্বার না, আলাদা। তার একটা সংবিধান সভা তৈরি করেছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ফ্রান্সেও তাই হয়েছে। ফ্রান্সের 4 নম্বর রিপাবলিক চলছে এখন। একবার এক একটা রিপাবলিক যেভাবে রাষ্ট্র গঠন করেছে কাজ করে নাই। তারপর নতুন করে তারা সংবিধান লিখেছে, নতুন করে সংবিধান লিখে নতুন আইন প্রণয়ন করেছে। 2য় রিপাবলিক হয়েছে, 3য় রিপাবলিক হয়েছে, 4র্থ রিপাবলিক হয়েছে। আমাদের এখানে রাজনীতি সচেতনার লেভেল এমন অবস্থা, রাষ্ট্র এবং দেশ এবং জনগণ এগুলি যে অল আলাদা আলাদা বর্গ। এগুলি তো পলিটিক্যাল সায়েন্সের ছাত্রছাত্রীদেরকেও মাঝে মধ্যে কনফিউজ করতে দেখি আমি। সেকেন্ড, একটা রাষ্ট্র তো একটা সংগঠন, এই দেশের জনগণের একটা সংগঠন, ন্যাশনাল অথবা জনগোষ্ঠীর সংগঠন। সেই সংগঠনের কিভাবে চলবে? সময় বদলালে, নতুন দাবির সময় হলে সেগুলি বদলানো যাবে না। কি বদলাবে? নট দি পার্লামেন্ট মেম্বার্স। তার জন্য নতুন করে, তার জন্যে একটা নানানভাবে হয়েছে। কখনো কোনো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েছে কোনো দেশে, আমাদের এই দক্ষিণ এশিয়ায় একমাত্র নেপালে হয়েছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে আপনার 700 মেম্বার দিয়ে তারপরে তার কনস্টিটিউশন করেছে। কোথাও কোথাও কনস্টিটিউশনাল কনভেনশন করে, আমেরিকায় তাই হয়েছিল। আপনারা যদি খেয়াল করে থাকেন, এই যে কনস্টিটিউশন কমিটি যেটা একটা প্রস্তাব দিয়েছে খুব কায়দা করে, তারাও কিন্তু একটা কনভেনশনের প্রস্তাব দিয়েছে, শব্দটা উচ্চারণ করে নাই। যে যে নতুন যেগুলো অন্তর্ভুক্ত করতে হবে, কীভাবে কারা এটা অনুমোদন দেবে বলেছে 2 পক্ষের এমপিরা আর ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনসের চেয়ারম্যান এবং ইত্যাদিদের কতগুলি নাম স্থানীয় পর্যায়ের। মানে তার বাক্যটা না বলতে চাইছে একটা কনস্টিটিউশনাল কনভেনশন তৈরি করতে হবে, সেইটার অনুমোদন দিবে। তারপরে আপনার গণভোটের মধ্য দিয়ে এটা ফাইনাল করা হবে। গণভোটে অনুমোদনের আগ পর্যন্ত এন্টায়ার কনস্টিটিউশন ইজ এ খসড়া কনস্টিটিউশন। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে,
আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে জনাব আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।